দেখতে দেখতে সন্ধ্যা আরো গাঢ় হলো। চারপাশের কালচে ধূসর অন্ধকার নিঃবিষে কালো রূপ ধারণ করল। নিশ্চিত্র অন্ধকারের জমাট প্রাচীর যেন আমাদের জড়িয়ে ধরছিল চারপাশ থেকে। আমার মনে হলো আজ যেন আমাদের জীবনে সাক্ষাৎ কাল রাত্রি নেমেছে। জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস। We want justice. We want justice. We want justice. নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন ঠাকুর মশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের মুখে এক অদ্ভুত অশরীরীর গল্প। তবে এই অশরীরী কোনো মানুষ নয়, এই অশরীরী এক গবাদি পশু অতৃপ্ত আত্মা, যা গ্রাম বাংলায় গোভূত নামে পরিচিত। গোলকপুরের উদ্দেশ্যে যাত্রা করে গভীর রাত্রে ঠাকুরমশাইয়ের ঠিক কী অভিজ্ঞতা হয়েছিল এবং তিনি কিভাবেই বা নিজেকে এবং গ্রামের নিরীহ মানুষদের বাঁচিয়েছিলেন এই অপশক্তির হাত থেকে, চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প। লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক সায়েন্স ফিকশন, গোলকপুরের গোভূত। ঠাকুরমশাই, এবার তাহলে বেশ জমজমাট গোছের একটা ভয়ের গল্প বলা শুরু করুন। এমন ভরা বর্ষার অন্ধকার রাতে আপনার মুখ থেকে ভূতের গল্প শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। আমি এবং কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়ি এসেছি বেশ কিছুটা সময় হলো। একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে ছাতা মাথায় দিয়ে কোনোক্রমে এসে উপস্থিত হয়েছি মঠলেনের ঠাকুরমশাই তথা তারানাথ তান্ত্রিকের গৃহে। ভিজে ছাতা আর জুতো জোড়া উঠোনের এক পাশে খুলে রেখে আমরা উঠে এলাম সোজা দাওয়ার ওপর। সেখানে রাখা তক্তা বসে বসলাম বেশ আরাম করে। আসার পথে কিনে আনা ঠাকুরমশাইয়ের অত্যন্ত প্রিয় এবং পছন্দের সিগারেট পাসিংসু তার সামনে নামিয়ে রাখতেই তিনি একটা চওড়া হাসি হেসে আজ বিনা আপত্তিতে মহা আনন্দের সাথে তা গ্রহণ করলেন। পাসিংসুয়ের প্যাকেট খুলে তার ভেতর থেকে বের করে আনলেন একটি সিগারেট। দুই ঠোঁটের ফাঁকে সিগারেট গুঁজে ফস শব্দে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিলেন মনের সুখে। ঠিক এই রকম অবস্থায় কথাগুলো বলল কিশোরী। কিশোরীর কথা শুনেই ঠাকুরমশাই অত্যন্ত চটে গিয়ে বললেন, আহ কিশোরী, তোমাকে না কতবার বলেছি যে আমি তোমাদের আজ অব্দি যে সমস্ত ঘটনার কথা বলেছি তার একটাও অলীক কল্পনা কিংবা মিথ্যার উপর ভিত্তি করে বানিয়ে বলা গল্প নয়। সেই সব হলো আমার অতীত জীবনের এক একটি ভয়ানক হারহীন করা বাস্তব ঘটনা। তোমরা কেন তা বারবার এইভাবে সমস্ত ঘটনাকে গল্প বলে অপমান করো বলো দেখি? তোমাদের যদি এতটাই অবিশ্বাস থাকে তাহলে তো না শুনতেই পারো। আমার কাছ থেকে সেই সমস্ত ঘটনা শোনার জন্য নিদারুণ পীড়াপিড়ি করবে, আবার শোনার পর হাসি ঠাট্টাও করবে। এটা তো মোটেও ঠিক কথা নয়। হে, কিশোরীর প্রতি আমার বড় বেশি রাগ হলো। সত্যি ছেলেটার শরীরে যেন একেবারেই ধৈর্য শক্তি বলে কোনো কিছু নেই। দুমদাম করে সে এমন এক এক সময় এক একটা বেফাস কথা বলে ফেলে যার কারণে পরিস্থিতি হয়ে ওঠে অত্যন্ত জটিল। ঠাকুরমশাই কিশোরীর প্রতি চরম ক্রোধিত হয়েছেন দেখে আমি নরম গলায় বললাম, আহা ঠাকুরমশাই, আপনি কিশোরীর ওপর চটে যাচ্ছেন কেন? জানেনই তো ও বরাবরই এরকম স্বভাবের ছেলে। আমরা আপনার বলা প্রত্যেকটি কাহিনী অন্তর থেকে বিশ্বাস করি, কারণ আমরা খুব ভালোভাবেই জানি যে আপনি যা বলেন তার এক বর্ণ মিথ্যা হতে পারে না। আপনি মোটেই আমাদের মতন কোনো সাধারণ মানুষ নন।
আপনার অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার পরিচয় আমরা বহুবার বিভিন্ন সময়ে নানাভাবে পেয়েছি। আমার কথা শুনে ঠাকুরমশাই এবার বেশ কিছুটা প্রসন্ন হলেন। তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা চওড়া হাসি। আমি কিশোরীর দিকেই কটমট দৃষ্টিতে তাকিয়ে তাকে সম্পূর্ণ চুপচাপ থাকতে বললাম। কিশোরী আমার চোখের ইশারা বুঝতে পেরে মুখে কুল বাটল। ঠাকুরমশাই হাতের মধ্যে ধরে থাকা জ্বলন্ত সিগারেটের অগ্রভাগে জমতে থাকা ছাই আঙুলের সামান্য ঝিকানিতে ঝেড়ে ফেলে। এক অদ্ভুত দৃষ্টিতে বাইরের বর্ষমুখরিত পরিবেশের দিকে তাকিয়ে রইলেন অপলকভাবে। আমি এবং কিশোরী আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের এই রূপ চোখের দৃষ্টি বিলক্ষণ চিনি। তার এই চোখের চাউনির সাথে আমরা দুজনেই অত্যন্ত পরিচিত। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে তিনি তার অতীতের স্মৃতি রোমহন্তন করে তুলে আনার চেষ্টা করছেন। কোনো এক ভয়ানক গা ছমছমে লোমহর্ষক কাহিনীকে মনে মনে সবটা ভালোভাবে ছকে নিয়ে ঠাকুরমশাই এবার বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। তোমরা তো জানো যে আমি আমার অতীতের বেশিরভাগ সময়টা কাটিয়েছি বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেরিয়ে। চার দেয়ালের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে থাকতে আমার একদমই ভালো লাগতো না। কেমন যেন দম বন্ধ হয়ে আসতো। তাই তো আমি বারবার নিজের খেয়াল খুশি মতন ঈশ্বরকে স্মরণ করে বেরিয়ে পড়তাম বিভিন্ন জায়গায়। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে এ জন্মে নাকি সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই তো গুরুদেবের কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি আমার যাবতীয় সাংসারিক ধর্ম ও কর্তব্য পালন করেছি, কখনো সন্তান হিসেবে, কখনো কারো স্বামী হিসাবে, আবার কখনো কারো পিতা হিসাবে। সংসারের সকল দায়িত্ব কর্তব্য পালন করে সাধনার পথে বেরিয়েছি। চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষের সাথে আমার মোলাকাত হয়েছে, আমি তাদেরকে উদ্ধার করেছি সেই সমস্ত বিপদ থেকে। সেবার আমার গোলকপুর গ্রামে যাওয়ার বিশেষ দরকার হয়ে পড়ল। সেখানকার জমিদার মশাই তার ছেলের বিবাহ উপলক্ষে যাওয়ার জন্য বারবার করজোড়ে আমায় নিমন্ত্রণ জানিয়েছিলেন। গোলকপুর গ্রামের জমিদার দর্পনারায়ণ পাল মশাই আমার গৃহে এসে একাধিকবার অনুরোধ জানিয়েছিলেন যে আমি যেন দিনবেলা বেলি তাদের জমিদার মহলে গিয়ে উপস্থিত হই। জমিদার দর্পনারায়ণ পাল আমার অত্যন্ত ঘনিষ্ঠ, দীর্ঘদিনের পরিচিত এবং বড়ই স্নেহভাজন একজন ব্যক্তি ছিলেন। তিনি এতটাই সৎ এবং ভালো মনের মানুষ ছিলেন যে আমার চোখে এক অদ্ভুত স্থান অর্জন করেছিলেন নিজ ব্যবহার ও সুন্দর মানসিকতার দ্বারা। জমিদার মশাইয়ের অত অনুরোধ আমি কিছুতেই উপেক্ষা করতে পারতাম না। তাই তাকে কথা দিয়েছিলাম যে বিবাহের দিন বেলার দিকে আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাব। জমিদার দর্পনারায়ণ মশাই আমার কথা শুনে অত্যন্ত আনন্দ পেয়েছিলেন। সেই আনন্দের স্পষ্ট ছাপ তার মুখমণ্ডল জুড়ে ফুটে উঠেছিল। আমাদের গ্রাম থেকে গোলকপুরের দূরত্ব ছিল বেশ অনেক। আমি আমাদের গ্রামের ভোলাকে তার গাড়ি নিয়ে আমার সঙ্গে যেতে বলেছিলাম। ভোলা আমার কথায় রাজি ছিল। ঠিক হলো যে ভোলার গরুর গাড়ি করে আমরা জমিদারের ছেলের বিয়ের দিন সকাল সকাল রওনা দেব।
সেই গ্রামের উদ্দেশ্যে। তারপর 1-2 দিন সেখানে থেকে পুনরায় ফিরে আসব। কিন্তু কিন্তু যাত্রার দিন সকালে ঘটে গেল এক চরম বিপত্তি। ঠাকুর মশাইয়ের কথা থামতে না থামতেই কিশোরী প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, যাত্রা করার দিন সকালে চরম বিপত্তি ঘটলো কথা বললেন কেন? কি বিপদ ঘটলো সেই দিন? হ্যাঁ, সেই দিন সকালে ভোলার শ্বশুর বাড়ি থেকে খবর এলো যে তার স্ত্রীর দূর সম্পর্কের কোনো এক আত্মীয় নাকি ইহ জগতের মায়া চিরতরের জন্য কাটিয়ে পরলোক গমন করেছেন। ভোলা আমার কাছে এসে সমস্ত কিছু বলল। সে আমাকে জানালো তার স্ত্রীকে গরুর গাড়ি করে একবার বাপের বাড়ি পৌঁছে দিয়েই সে দ্রুত ফিরে আসবে গাড়ি নিয়ে। তারপর আমাকে নিয়ে যাবে গোলকপুরের উদ্দেশ্যে। ভোলার কথায় আমি রাজি হলাম। রাজি না হই বা কি করার ছিল? আমাদের গ্রাম থেকে ভোলার শ্বশুর বাড়ির গ্রাম বেশ কয়েকটি গ্রামের পর। সে যখন স্ত্রীকে বাপের বাড়িতে নামিয়ে রেখে পুনরায় গ্রামে ফিরে এলো, তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে। আমাদের বাড়ির বন্ধ সদর দরজায় কড়া নেড়ে সে রীতিমতো হাঁপাতে হাঁপাতে কপালের ঘাম মুছে বলল, কর্তা, আরে ও কর্তা, চলেন চলেন, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল, আর একেবারে এই বিলম্ব করা চলবে না। এখান থেকে অনেক দূরের পথ যেতে যেতে সেই মাঝরাত হয়ে যাবে। ভোলার কথা শুনে আমি সদরের বন্ধ দরজা খুলে বেরিয়ে এসে তার উদ্দেশ্যে বেশ খানিকটা মেজাজের সাথে চড়া গলায় বললাম, এই ভোলা, তোর এতক্ষণে ফিরে আসার সময় হলো? তুই যে বললি কর্তা যাব আর আসবো, তা এই তোর আসার নমুনা? হ্যাঁ রে, গোলকপুর পৌঁছাতে যে আমাদের গভীর রাত হয়ে যাবে। বলি, কোনো ভদ্রলোকের বাড়িতে কি আর রাত বিরেতে এমনভাবে যাওয়া যায়? আমার ধমকানি শুনে ভোলা কাঁচুমাচু মুখে মিনমিন গলায় বলল, কি করব বলুন কর্তা, সেখানে গিয়ে বউকে নামিয়ে রেখে চলেই আসছিলাম, কিন্তু সবাই এমনভাবে আটকে দিল যে বেশ খানিকটা সময় থাকতে হলো। তা কর্তা, গোলকপুর পৌঁছাতে রাত হয়ে যাবে বলে আজকে আর যাত্রা করবেন না? শোনো মূর্খের মতো কথা, তা আজই তো দর্পনারায়ণ মশাইয়ের ছেলের বিয়ে। যদি আজকে না যাই তাহলে আর কাল যে কি হবে? চল চল, আর বক বক করে অযথা দেরি করিস না, চল দেখি। আসুন কর্তা, আসুন, এই সামনেই আমি গরুর গাড়ি রেখেছি। একবার একবার দাঁড়া, আমি ঘরের ভেতর থেকে চট করে আমার লাল শালুর ঝোলাখানা নিয়ে আসি, তারপর রওনা দেব। ভোলার গরুর গাড়িতে উঠে দুক্কা দুক্কা বলে যখন রওনা দিলাম, তখন রীতিমতো অপরাহ্নের আলো ফুরিয়ে সন্ধ্যার অন্ধকার নামতে চলেছে ধরিত্রীর বুকে। দিক বিদিক জুড়ে ছড়িয়ে পড়ছে এক ফিনফিনে পাতলা কাপড়ের মতো ধূসর কালো আঁধারের আস্তরণ। মহাকাশ থেকে বুঝি খুব সূক্ষ্মভাবে ধীরে ধীরে নেমে আসছে দীর্ঘস্থায়ী এক নীরবতা। গরুর গাড়িতে উঠে বসা মাত্রই ভোলা দুই গরুর পিঠে সামান্য চাপড় দিল, সাথে সাথেই গরু এগোতে শুরু করলো। গাড়ির চাকা গড়গড় করে গড়ালো, দোদুল্যমান গতিতে হেলে তুলে গরুর গাড়ির ছইয়ের ভেতর বসে বাইরের আসন্ন সাঁঝ বেলার
গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম। চারদিক থেকে ভেসে আসছিল মঙ্গলময় শঙ্খ আর উলুধ্বনির আওয়াজ। পাখালির দল চিৎকার করতে করতে ফিরে যাচ্ছিল নিজ নিজ বাসার উদ্দেশ্যে। রাখাল বালকেরা গরু মহিষের দল সঙ্গে নিয়ে গোয়াল ঘরের পানে হাঁটছিল। আমি গ্রামের ছেলে, গ্রামগঞ্জের এমন সৌন্দর্যের মধ্যে থাকতে আমার বরাবরই বড় ভালো লাগে। বর্তমানে এখন এক প্রকার বাধ্য হয়ে শহরের মধ্যে থাকলেও শহর কোনোদিন আমার পছন্দের স্থান হয়ে উঠতে পারেনি। আমি উপলব্ধি করতে পারতাম গ্রামের সাথে আমার আত্মার যেন এক গভীর টান রয়েছে। গ্রামের গাছপালা, পথঘাট, মাঠ, নদী সকলেই যেন আমার সাথে কথা বলতো। হ্যাঁ হ্যাঁ, তোমরা বিশ্বাস করো, আমি তাদের নিজস্ব ভাষা না বুঝতে পারতাম। সে যাই হোক, সেইভাবেই আমি গরুর গাড়িতে বসেছিলাম আর ভোলা আঁকা বাঁকা পথ ধরে গাড়ি চালিয়ে এগিয়ে চলেছিল সামনের দিকে। হঠাৎ করে এমন সময় আমার বুকের বাঁ দিকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। হৃদয়ের মধ্যে খুব জোরালো ভাবে বেজে উঠল এক তীব্র বিপদ ঘণ্টা। তোমরা তো জানো যে আমি কোনো বিপদের আগাম পূর্বাভাস পাই। এবারেও তার অন্যথা ঘটল না। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে খুব শীঘ্রই আমার অদৃষ্টে ঘনিয়ে আসতে চলেছে সাংঘাতিক কোনো বিপদ। মনের মধ্যে এক নিমেষে সমস্ত আনন্দের ভাব কর্পূরের ন্যায় উবে গিয়ে ধীরে ধীরে বিস্তার লাভ করলো একটা সূক্ষ্ম ভয়, একটা কি হয় ভাব যেন আমায় চেপে ধরল। আমি বুঝতে পারছিলাম সাংঘাতিক কোনো একটা অঘটন ঘটবে আজকের রাতে, কিন্তু সে কথা আমি গোনা করেও ভোলাকে জানালাম না। কারণ ভোলা যদি জানতে পারে তাহলে সে ভীষণ ঘাবড়ে যাবে এবং ভয় পাবে। অযথা তাকে ভয় পাইয়ে লাভ কি? অদৃষ্টে যা লেখা আছে তা তো ঘটবেই, তা খণ্ডন করার সাধ্য কারও নেই। তবে আমিও মনে মনে প্রস্তুত হলাম যে কোনো বিপদ, যে কোনো অশুভ শক্তির সম্মুখীন হওয়ার জন্য। ঠাকুর মশাইয়ের কথা শেষ হওয়া মাত্রই ঠাকুর মশাইয়ের ছোট্ট কন্যা চারি রঞ্জন শব্দে নুপুরবাজি বেরিয়ে এলো রান্নাঘরের বাইরে। মুখে তার সৌজন্যমূলক মিষ্টি হাসি। বাচ্চা মেয়েটার মাথার লম্বা চুল দুই দিকে বিনুনি করে বাঁধা, কপালে দুই ভুরুর মাঝখানে গোল কালো টিপ, পরনে তার লাল ডোরা কাটা শাড়ি। চারি এগিয়ে এসে আমাদের সামনে উষ্ণ চায়ের পেয়ালা আর এক বাটি মুড়ি মাখা নামিয়ে রেখে বলল, নিন কাকাবাবু, আপনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা করে আনলাম। চারি কিছুটা সময় দাঁড়িয়ে থেকে পুনরায় রান্নাঘরের দিকে চলে গেল, তার হাতের অন্যান্য বাদবাকি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার উদ্দেশ্যে। আমি এক পেয়ালা চা ঠাকুরমশাইকে দিলাম, আর একটা দিলাম কিশোরীকে, এবং একটা নিলাম নিজে। বাইরে মুষলধারে বিরামহীন বৃষ্টি হয়ে চলেছে অনবরত। একটা ছোট্ট টিমটিমে লণ্ঠন জ্বলছিল, তক্তাবসি থেকে মাত্র কিছুটা তফাতে। সেই লণ্ঠনের হলদেটে অনুজ্জ্বল আলোর শিখা আমাদের মুখমণ্ডলে অদ্ভুত রকমের আঁকিবুকি কেটেছে। ঠাকুরমশাই চায়ের পেলায় চুমুক দিয়ে নিজে থেকে বলতে আরম্ভ করলেন গল্পের পরের অংশ। দেখতে দেখতে
সন্ধ্যা আরো গাঢ় হলো। চারপাশের কালচে ধূসর অন্ধকার নিষ্পিষে কালো রূপ ধারণ করল। নিশ্চিত্র অন্ধকারের জমাট প্রাচীর যেন আমাদের জড়িয়ে ধরছিল চারপাশ থেকে। আমার মনে হলো আজ যেন আমাদের জীবনে সাক্ষাৎ কাল রাত্রি নেমেছে, যে রাত্রির কোনো অন্ত নেই, যে রাত্রির কোনো সমাপ্তি নেই। এই ঘন কালো রাতের বোধহয় ভোর বলে কিছু হয় না। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম আকাশে এতটুকুও চাঁদ ওঠেনি। দু একটি নিষ্প্রভ নক্ষত্র বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিক মুখ তুলে তাকিয়েছে, যেন বহু কষ্টে। মাথার উপর একটা রাত চড়া পাখি কর্কশ্বরে চিৎকার করতে করতে কয়েকবার পাক খেয়ে তা মিলিয়ে গেল কোথায়। রাস্তার বহু দূরে থাকা শুকনো মরা খাল পাড়ের গুল্মলতা পাতার ঝোপ থেকে ভেসে এলো একদল শৃগালের রক্ত জল করা হুঙ্কার ধ্বনি। সেই হুঙ্কার যে কোনো মানুষের হৃদয়ে ভয়ের জাগরণ ঘটাতে সক্ষম। শো শো করে বাতাস বইতে আরম্ভ করল জোরালো ভাবে। আমাদের গরুর গাড়িটা ক্রমশ এগিয়ে চলল গন্তব্যের উদ্দেশ্যে। আমি গুনগুন করে শ্যামা সঙ্গীত গাইতে আরম্ভ করলাম ঠিকই, কিন্তু বেশিক্ষণ তা গাওয়া হলো না। আমার মধ্যে ততক্ষণে একটা ভীষণ অস্থির ভাব ছড়িয়ে পড়েছে। হৃদয় হয়ে উঠেছে বড় বিচলিত। আমরা যত সামনের দিকে এগিয়ে চলেছি ততই মনে হচ্ছে সেই বিপদ বুঝি একটু একটু করে এগিয়ে আসছে আমাদের দিকে। নিজেদের অজান্তেই আমরা যেন বিপদের দোরগোড়ায় গিয়ে উপস্থিত হচ্ছি। এইভাবে কতক্ষণ যে সে রাতে যাত্রা করেছিলাম তা সঠিকভাবে বলতে পারি না। আচমকা আমার সমস্ত ভাবনায় ছেদ পড়ল ভোলার ভয় মিশ্রিত থমথমে কিছু কথা শুনে। কর্তা, ও কর্তা, সামনে ওটা কি গো? ওরকম ভাবে ওটা কি দাঁড়িয়ে আছিস? ভোলার কথা শুনে আমি সামনের দিকে তাকাতেই যা দেখলাম, তাতে আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। একটা তীব্র পচা কটু গন্ধ যেন আমার নাক মুখ চেপে ধরলো। মেরুদণ্ড বেয়ে বয়ে গেল বরফের মতো কনকনে ঠান্ডা রক্তের স্রোত। কিশোরী প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, আপনি কি এমন দেখলেন সামনের দিকে তাকাতেও যার কারণে আপনার ওই রকম অবস্থা হলো? আমি দেখলাম জমাট বাঁধা অন্ধকারাচ্ছন্ন সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে একটি কালো কুচকুচে গরু কিংবা মহিষের মতো ছায়া মূর্তি। তবে তাকে দেখে যে কোনো মানুষই বলে দিতে পারে যে সে আস্ত রক্ত মাংস গড়া কোনো জীবিত গবাদি পশু নয়। সে বুঝি সাক্ষাৎ পরলোকের বাসিন্দা। তার দুই চোখ টকটকে লাল, যেন চোখের ভেতর থেকে বেরিয়ে আসছে গনগনে আগুনের উত্তাপ। নাসারন্ধ্রের দুই ছিদ্র হতে বেরিয়ে আসছে গরম বাতাসের হলকা। দীর্ঘ
কিছুক্ষণ অন্ধকারে আমার চোখ একটানা থাকার কারণে পুরোপুরি সয়ে গেছিল। আমি নিখুঁতভাবে দুই চোখের দৃষ্টি সংকুচিত করে দেখলাম গবাদি পশুটি কে। বুঝতে পারলাম সেই কটু গন্ধটা যেন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। আমি ভোলার উদ্দেশ্যে বললাম, ভোলা, এই ভোলা, তুই ভয় পাস না রে। আরে একদম ভয় পাস না, আমি গাড়ি থেকে নেমে বিষয়টা দেখছি। না না কর্তা, আপনি আপনি গাড়ি থেকে নামবেন না। যদি যদি আপনার কোনো একটা ভালো মন্দ বিপদ আপদ ঘটে যায় তখন কি হবে? গ্রামে ফিরে গিয়ে আমি সকলকে কি বলবো? ওহো ভোলা, তুই এত ভয় পাস না, আমার কিচ্ছুটি হবে না। পরমেশ্বরের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথার উপর রয়েছে। তুই তোর জায়গায় চুপটি করে বস, এক পাও নিচে নামবি না, আমার কথা অমান্য করবি না। আমি দেখছি বিষয়টা, আমি দেখছি। এই কথা বলে আমি দুই নয়ন মুদিত অবস্থায় আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করতে শুরু করলাম। নিজের এবং ভোলার গাত্রবন্ধন করে আমি গরুর গাড়ির ছইয়ের ভেতর থেকে নেমে এসে এগিয়ে গেলাম সামনের দিকে। কোষ্ঠী পাথরের মতন কুচকুচে কালো সেই ছায়া মূর্তি পাথরের প্রতিমার মতো অনড় হয়ে দাঁড়িয়েছিল ঠায়। তার চোখের ওরকম আগুনের মতো দৃষ্টি সম্পূর্ণ নিবদ্ধ ছিল আমার প্রতি। বুকের মধ্যে সাহস এনে চোখের দৃষ্টি অত্যন্ত প্রখর করে আমি সামনের পানে ক্রমশ এগিয়ে চললাম। আমি ততক্ষণে বুঝতে পেরে গিয়েছি যে এই অপশক্তি আসলে কি, আর সে কথা বুঝতে পেরেই আমার সমগ্র শরীর জুড়ে একটা শিহরণের স্রোত খেলে গেল। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার থামলেন। বাইরে বৃষ্টির মাত্রা এখনও এতটুকুও কমেনি, বরং কমার বদলে যেন বেশ খানিকটা বেড়েছে। মাঝে মধ্যেই কান ফাটানো শব্দে বাজ পড়ছে এদিকে ওদিকে। পাসিংস সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টান দিতে লাগলেন তিনি। কিশোরী গল্পের পরবর্তী অংশ শোনার জন্য উসখুস করতে লাগলো। বেশ কিছুটা সময় পর সে আর থাকতে না পেরে প্রশ্ন করে বসল, ঠাকুরমশাই, সেই অপশক্তি আসলে কি ছিল? গোভূত। হ্যাঁ, গোভূত। সেই অপশক্তির নাম হলো গোভূত। আমি এবং কিশোরী আমরা দুজনেই বিস্ময়ের সাথে অবাক হয়ে তাকিয়েছিলাম ঠাকুরমশাইয়ের দিকে। কিশোরী একটা শুকনো ঢোক গিলে ফের জিজ্ঞাসা করলো, গোভূত? এই গোভূতটা কি ঠাকুরমশাই? আমাদের অর্থাৎ মানুষের আত্মা যদি কোনো কারণে মৃত্যুর পর মুক্তি না পায়, তাহলে সেই অশরীরী বিদেহী আত্মাটিকে যেমন প্রেত যোনির অংশ বলে মনে করি, ঠিক তেমনি একইভাবে কোনো গরু, মহিষ জাতীয় গবাদি পশুর আত্মা মৃত্যুর পরেও মুক্তি না পেয়ে এই ধরাতলের মধ্যেই সম্পূর্ণ কায়াহীন অবস্থায় থেকে যায়। তখন তাকে বলা হয় গোভূত। এরা মূলত খুব সাংঘাতিক প্রকৃতির হয়। মানুষের জন্য বড় বিপজ্জনক এবং প্রাণঘাতী। গোভূতের
কোন দিক থেকে সে আক্রমণ করতে চলেছে। ঝড়ের গতিবেগে ধেয়ে এসে মাথার লম্বা শির দিয়ে তোমার ঘুতিয়ে ফেলে দেবে। তারপর প্রথমে দুই পায়ের মধ্যবর্তী ফাঁকা অংশ দিয়ে গলে তোমার দেহ পুরোপুরি দুই ভাগে বিভক্ত করে দেবে। ওরে বাবা, এই যে বড় সাংঘাতিক ঘটনা। সত্যি কথা বলতে কি, আপনার মুখ থেকে এতকাল যাবৎ নানান ভূত প্রেতের কথা জানলেও এরকম ভয়ানক গবাদি ভূতের কথা আজই প্রথম শুনলাম। হ্যাঁ কিশোরী, সাংঘাতিক বলে সাংঘাতিক। মূলত যে সমস্ত গরু বা মহিষেরা অপঘাতে কোনো কারণে অস্বাভাবিকভাবে মারা যায়, তাদের আত্মায় পরিণত হয় গোভূতে। ঠিক যেমনটা ভেবেছিলাম তাই হলো। ওই অশরীরী গোভূত এবার রাস্তার ধুলো উড়িয়ে উন্মত্ত ষাঁড়ের মতো এগিয়ে এলো আমার দিকে। আমি একথা জোর গলায় বলতে পারি যে সেই অমাবস্যার রাতে আমার জায়গায় যদি ওই স্থানে অন্য কোনো সাধারণ মানুষ উপস্থিত থাকতো, হ্যাঁ, তাহলে সে ওখানেই তার হৃদযন্ত্র বিকল হয়ে আজীবনের মতো চিরনিদ্রার দেশে তলিয়ে যেত। কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক, যে সারা জীবন ব্যাপী একের পর এক ভয়ানক ভয়াবহ বিভীষিকাকে সামাল দিয়েছি। কত শত ভূত প্রেত যক্ষ দক্ষ পিশাচিনীর মুখোমুখি হয়েছি। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম নিজের জায়গাতেই। সেই গোভূত এসে আমার দেহের উপর আছড়ে পড়তেই যাবে, ঠিক এমন সময় আমাদের মধ্যবর্তী ব্যবধান যখন একেবারে কমে এলো, তখন সহসা একটা তীব্র নীলাভ আলোর জ্যোতির উজ্জ্বল বলয় সৃষ্টি হলো দেহের উপরিভাগে। সেই সুরক্ষা বলয় ভেদ করে কিছুতেই ওই গোভূত আর আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারল না। সুতরাং সে আমার সামান্যতম কোনো ক্ষতি করতেও সক্ষম হলো না। বারবার সে ছিটকে পড়তে লাগলো বহু দূরে। তার যন্ত্রণা ক্লিষ্ট মুখটা দেখে মনে হচ্ছিল সে কয়েক হাজার বিদ্যুতের তরঙ্গ যেন তাকে ধাক্কা মেরেছে। বেশ কয়েকবার চেষ্টা করে সম্পূর্ণ বিফল হয়ে সে শেষমেশ মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। আমি ধীরে ধীরে ফিরে এলাম গরুর গাড়ির পানে। ভোলা নিজের চোখে যা এতক্ষণ ধরে দেখল তা যেন তার বিশ্বাস করার জন্য অত্যন্ত কঠিন ও অসাধ্য এক বিষয়। তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। সে কেবলমাত্র ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিল আমার দিকে। আমি এবার যাবতীয় নীরবতা ভঙ্গ করে তার উদ্দেশ্যে বললাম, কি হলো? এই ভোলা, চল রে, এবার আমরা সামনের দিকে এগোই। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা একেবারেই উচিত কাজ হবে না। কর্তা, ও কর্তা, ওটা আসলে কি ছিল? তুই আগে গাড়ি চালাতে আরম্ভ কর, আমি যেতে যেতে তোকে সবটা বলছি। এই কথা বলে আমি ভোলার গাড়িতে উঠে বসলাম। ভোলা গাড়ি চালাতে আরম্ভ করলো। তাকে আমি সবটা খোলসা করে খুলে বললাম। ভোলা ভীষণ রকমের ভয় পেয়ে গেল। যদিও ভয় পাওয়াটাই ছিল অত্যন্ত স্বাভাবিক। কোনো এক বিষয়ের কারণ সচরাচর কোনো সাধারণ মানুষ
এই রকম অপশক্তির মুখোমুখি হয় না কখনো। আমাদের গাড়ি যখন গোলকপুর গ্রামে এসে সেখানকার জমিদার বাড়ি তথা দর্পনারায়ণ পালমশাইয়ের বিশাল জমিদার মহলের সামনে থামল, তখন রীতিমতো পূবের আকাশ পরিষ্কার হয়ে এসেছে। জমিদার দর্পনারায়ণ মশাই আমাদের দেখে বাইরে বেরিয়ে এলেন হন্ততন্ত হয়ে। আমাদের উদ্দেশ্যে তিনি ভীষণ চিন্তিত সুরে বললেন, একই চক্রবর্তী মশাই, আপনি এখন এই সময়? আপনার আসার কথা তো ছিল গতকাল দিনের বেলায়। আর বলবেন না দর্পনারায়ণ মশাই, আমাদের গায়ের গরুর গাড়ির চালক এই ভোলার হঠাৎ করে এক বিপত্তি ঘটে গিয়েছিল, যার কারণে আসতে এতটা বিলম্ব হলো। চক্রবর্তী মশাই, আপনারা সুস্থ রয়েছেন? আপনাদের সাথে কোনো কিছু অঘটন ঘটেনি তো? কি ব্যাপার বলুন তো দর্পনারায়ণ মশাই, আপনি এতটা ঘাবড়ে যাচ্ছেন কেন? আমরা সুস্থ রয়েছি, এই প্রশ্নও বা করছেন কেন? হ্যাঁ, আপনি একেবারে সঠিক অনুমান করেছেন যে আমরা সত্যি বড় সংকটের মুখোমুখি হয়েছিলাম কাল শেষ রাতের দিকে আপনাদের গ্রাম গোলকপুরে আসার সময়। দর্পনারায়ণ মশাই, আপনাকে কি বলবো, কাল আমাদের জীবন চিরদিনের মতো ইতি পড়ে যেতে পারত। কেবলমাত্র পরমেশ্বরের ইচ্ছায় আর নিজের জানা কিছু তন্ত্রমন্ত্র শক্তির প্রয়োগে আমি সেই প্রাণঘাতী মহাবিপদ ঠেকাতে সক্ষম হয়েছি। আপনাদের এখানে যে এরকম সাংঘাতিক এক গোভূত রয়েছে সে কথা তো আমার আগে জানাননি। আমার কথা শুনে জমিদার দর্পনারায়ণ মশাইয়ের মুখ অপরিসীম ভয়ে কেমন যেন রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গেল। তিনি নিজেকে বহু কষ্টে সামলে নিয়ে কোনো ক্রমে বললেন, আপনি আমায় মার্জনা করুন চক্রবর্তী মশাই। আমার সত্যিই উচিত ছিল আপনাদের এই সমস্ত কথা জানিয়ে আসার, অথচ আমি আপনাকে তা জানাইনি। কিন্তু বিশ্বাস করুন, আমি কখনোই চাইনি যে আপনাদের উপর এতটুকু বিপদ নেমে আসুক। তাই জন্যই তো আমি বারবার করে আপনাকে অনুরোধ করেছিলাম যাতে আপনি দিনের আলো থাকাকালীন আমাদের জমিদার বাড়িতে এসে উপস্থিত হন। আমি ভাবতেও পারিনি যে আপনারা সন্ধ্যার পর যাত্রা করবেন এবং এখানে আস্তে আস্তে রাত্রি গভীর হয়ে যাবে। আমাদের গোলকপুর সহ আশপাশের সমগ্র তল্লাটের মানুষেরা কেউ গভীর রাত্রে ওই পথ ধরে যাওয়া আসা করে না। ওই পথের নিকটবর্তী এক বিশাল পরিত্যক্ত ফাঁকা জমি রয়েছে। সেই জমিটি হলো একটি ভাগার স্থান। প্রতিটি মানুষ তাদের গবাদি পশুর মৃত্যুর পর সেখানেই তাদের অন্তিম বিদায় জানিয়ে ফেরত আসে। আর ওই ভাগাড়ের মধ্যেই দীর্ঘদিন ধরে বাস করছে এক অতৃপ্ত গরুর প্রেতাত্মা। সেই গোভূত একাধিক নিরীহ মানুষের প্রাণ নিয়েছে। উফ, কি ভয়ানক মর্মান্তিক সেই মৃত্যু! ওরম মৃত্যু একেবারেই চোখে দেখা যায় না। ঈশ্বর মঙ্গলময়, তাই তিনি আপনাদের কোনো বিপদ ঘটতে দেননি। আমার নিমন্ত্রণ রক্ষা করার জন্য এখানে আসতে গিয়ে আপনাদের যদি কোনো রকম বিপদ ঘটে যেত, তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না। আপনারা দয়া করে ভেতরে ঢুকে আসুন। আপনাদের ওপর দিয়ে অনেক বড় ঝড়ঝঞ্ঝা গিয়েছে, সে কথা বিলক্ষণ বুঝতে পারছি আপনাদের চোখ মুখের অবস্থা দেখেই। আপনারা ভেতরে এসে বিশ্রাম নিন। না দর্পনারায়ণ মশাই, এটা একেবারেই বিশ্রাম নেবার সময় নয়। আমাকে আজই কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে আর কোনো নিরীহ বা নিরপরাধ মানুষের প্রাণ বেগরে চলে না যায়। এই সাংঘাতিক গোভূতের কবলে পড়ে সত্যি আমি দেখছি। কি বলছেন চক্রবর্তী মশাই? আপনি পারবেন?
সত্যি পারবেন ওই গোভূতটিকে চিরকালের মতো মুক্তি দিতে? পারবো পারবো, আমাকে তো পারতেই হবে। সত্যি চক্রবর্তী মশাই, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো তা নিজেই বুঝে উঠতে পারছি না। আপনি যদি এই কাজ করতে পারেন তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আমাদের বড় উপকার হবে। ওই গোভূতের জন্য আমাদের সর্বদা ভয়ে ভয়ে থাকতে হয়। রাতের বেলায় শত প্রয়োজনেও আমরা বাড়ির বাইরে ওই রাস্তায় বের হতে পারি না। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই দর্পনারায়ণ মশাই। আপনি বরং পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে আমি এই কাজ করতে সক্ষম হই। তবে আমার এই কাজের জন্য কিছু সামগ্রীর প্রয়োজন হবে, বেশ কিছু সামগ্রী। আপনাদের সেই সমস্ত কিছু আজই আনিয়ে দেবার বন্দোবস্ত করতে হবে। সন্ধ্যার অন্ধকার নামার পর আমি সেই পরিত্যক্ত জমিটির মধ্যে এক বিশেষ যজ্ঞ এবং তন্ত্র ক্রিয়ায় বসব। আপনি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দয়া করে কিছু ভাববেন না চক্রবর্তী মশাই। আপনার যা কিছু প্রয়োজন হবে সেই সকল কিছু আনিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আসন্ন সন্ধ্যার অন্ধকার গায়ে মেখে আমি হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম গোলকপুর গ্রামের বাইরে সেই পরিত্যক্ত সুদূর প্রসারী জমি তথা ভাগাড়ের মধ্যে। সেখানে এসে উপস্থিত হলাম আমি সম্পূর্ণ একাকী, একলা। চারপাশের ভূপ্রকৃতি জুড়ে ততক্ষণে একটু একটু করে নেমে আসছে অন্ধকারের পাতলা আস্তরণ। আকাশের বুকে একটি দুটি করে ফুটে উঠছে উজ্জ্বল নক্ষত্র। আমি কাঁধের মধ্য থেকে ঝোলা নামিয়ে রেখে একটু পরিষ্কার জায়গা দেখে আসন পেতে পদ্মাসনে বসলাম টান টান হয়ে। তারপর ঝোলার ভিতর থেকে সমস্ত জিনিসপত্র বের করে আনলাম। যে কোনো আত্মাকেই মুক্তি দিতে গেলে করতে হয় পরলৌকিক কাজ। এই যজ্ঞ এবং বিশেষ প্রক্রিয়াও ছিল সেই রকমই এক পরলৌকিক সম্বন্ধীয় কাজ। মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবকে স্মরণ করে আমি একে একে যজ্ঞের শুকনো কাঠ সাজালাম। তারপর অগ্নি দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সেই কাঠের মধ্যে বেশ খানিকটা ঘি ঢেলে শুকনো পাট কাঠিতে আগুন ধরিয়ে অগ্নি প্রজ্বলন করলাম। ততক্ষণে সন্ধ্যা বেশ গভীর হয়ে উঠেছে। ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্যে আলোর উৎস বলতে কেবলমাত্র ওই যজ্ঞের আগুন। একের পর এক মন্ত্রপাঠ আরম্ভ হলো, আর মাঝে মধ্যেই ঘিয়ের পাত্রে বিল্লপত্র ডুবিয়ে তা অর্পণ করতে লাগলাম আগুনের মাঝে। ধূপ ধুনোর পবিত্র গন্ধে সমস্ত তল্লাট ভরে উঠল। কোথা থেকে এক দল অশনি দূষিত বাতাস যেন বারবার পাক্ষে অবশেষে মিলিয়ে গেল দূরে। রাতের বেশ কয়েক প্রহর ধরে চলল নানান ক্রিয়াকলাপ। যজ্ঞের মধ্যে শেষ আহুতি প্রদানের সাথে সাথেই আমি সামনের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল খুব স্বাভাবিকভাবেই। বহুক্ষণ চুপ থেকে গল্প শোনার পর কিশোরী এবার প্রশ্ন করলো, কেন ঠাকুরমশাই, আপনি যজ্ঞের শেষ আহুতি প্রদানের সাথে সাথে সামনের দিকে তাকিয়ে কি এমন দৃশ্য দেখলেন যার কারণে আপনার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল? সামনের দিকে তাকিয়ে আমি দেখলাম সেই অতৃপ্ত গরুর আত্মাটি পুনরায় এসে উপস্থিত হয়েছে সেই স্থানে। তবে তবে আগের মতো তাকে আর ওই রকম বিভৎস ভয়ানক দেখতে লাগছে না। তার মধ্যে থেকে
যেন সমস্ত হিংস্রতা, সমস্ত অশুভ ভাব কেটে গিয়েছে। আস্তে আস্তে চোখের সামনে সে সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয়ে মিশে যাচ্ছে মহাশূন্যের সাথে। আমি বুঝতে পারলাম এখানে দীর্ঘদিন ধরে থাকা গোভূতের আত্মাটি চিরতরের জন্য মুক্তি পেয়েছে। যজ্ঞের শেষে গোটা জায়গাটাতে শান্তির জল ছিটিয়ে পূবের আকাশে আলো ফুটলে আমি ফিরে এলাম জমিদার বাড়িতে। দর্পনারায়ণ মশাইকে সবটা খুলে বলতেই তিনি আনন্দে যেন ফেটে পড়লেন। তারপর আর কি, জমিদার বাড়িতে বেশ কয়েকটা দিন আমি আর ভোলা থেকে নিদারুণ আতিথেয়তা গ্রহণ করে তারপরেই আমরা ফিরে এসেছিলাম। এইভাবেই সেইবার গোলকপুরের গোভূত মুক্তি পেয়েছিল এবং ওখানকার সাধারণ নিরীহ মানুষরাও রেহাই পেয়েছিল ওই অশুভ শক্তির হাত থেকে। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। কি হে কিশোরী, কেমন লাগলো তোমাদের আজকের এই কাহিনী? ভালো লেগেছে তো? কি যে বলেন ঠাকুর মশাই, আপনার বলা কোনো ঘটনা আমাদের কি কখনো মন্দ লাগতে পারে নাকি? প্রত্যেকবারের মতো এবারেও এই ঘটনা আমাদের বেশ ভালো লেগেছে। ভাই কিশোরী, আজকের মতো গল্প যখন শেষ, তাহলে চলো এবার বরং উঠি। এই সময়ে বাইরে বৃষ্টির মাত্রা একটু কমেছে বলেই মনে হচ্ছে। এখন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়াই ভালো। হ্যাঁ ভাই, চলো। ঠাকুর মশাই, আজকের মতো এলাম তাহলে। আবার পরে অন্য কোনো দিন আসবো না হয়, সেই দিন বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে, তবে সাবধানে যেও। রাস্তাঘাটের অবস্থা মোটেও ভালো নয়। চারিদিকে যা জল জমেছে দেখছো তো, তার উপর আবার এরকম অন্ধকার। সেই কারণেই বলছি আর কি। হ্যাঁ, আপনি আমাদের নিয়ে দয়া করে চিন্তা করবেন না, আমরা দুই বন্ধু ঠিক চলে যেতে পারবো। ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে আমি আর কিশোরী আমরা বেরিয়ে এলাম তার গৃহের বাইরে মটলেনের রাস্তায়। দুই বন্ধু মিলে দুখানি সিগারেটে আগুন ধরিয়ে নিজেদের মধ্যে টুকিটাকি নানান গল্পগুজব করতে করতে জমা জলের বুকে ছপাত ছপাত শব্দ তুলে উভয়ে এগিয়ে যেতে লাগলাম নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের গল্প গোলকপুরের গোভূত। লেখক সুরজিৎ ঘোষ। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় মাঝরাতের গল্প টিম। গল্পটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং পরবর্তীতে আপনারা কিরূপ গল্প শুনতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এছাড়াও মাঝরাতের গল্প চ্যানেলের সমস্ত শ্রোতাদের জন্য একটি বিশেষ ঘোষণা। আপনার লেখা গল্প যদি এবার আপনি আমাদের চ্যানেলে অডিও ফরম্যাটে শুনতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেল অ্যাড্রেসে পাঠাতেই পারেন। খুব শীঘ্রই ফিরে আসছি তবে আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।